সিটিজেনশিপ অ্যাক্ট 1955। তো এই 1955 সালে কি করা হলো, তাহলে পার্লামেন্টের হাতে ভারতীয় নাগরিকতা আইন তুলে দেওয়া হলো হোম মিনিস্ট্রির হাতে। তো এবারে প্রথম যে 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট হলো, কি করা হলো না, টোটাল না 5টা কন্ডিশনে ভারতে নাগরিকতা পাবে। কি কি? 1 নম্বর হচ্ছে যেমন বাই বার্থ, খুব ভালো করে বুঝবেন, বাই বার্থ মানে যদি ভারতে জন্মগ্রহণ করে পাবে। 2 নম্বর হচ্ছে বাই ডিসেন্ট অর্থাৎ উত্তরাধিকার সূত্রে, সব একটা একটা করে ভেঙে ভেঙে আমি কি বলছি। 3 নম্বর হচ্ছে পঞ্জীকরণ দ্বারা অর্থাৎ বাই রেজিস্ট্রেশন। 4 নম্বর হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া দ্বারা বাই ন্যাচারালাইজেশন। আর 5 নম্বর হচ্ছে যদি আমাদের ভারত কোনো ভূখণ্ড অধিগ্রহণ করে, যেমন ধর আমাদের সিকিম আমাদের ভারতের অংশ ছিল না, ঠিক আছে, তারাও তোমার নাগরিকতা পাবে। এবারে কথা হচ্ছে এই যে বাই বার্থ জন্মসূত্রে 1955 সালে হলো, যে ভারতে জন্মগ্রহণ করবে সেই নাগরিকতাটি পাবে, তাই তো? এখন ধরো সাপোজ বলছি আমি, কোনো একজন ইংল্যান্ডের মহিলা প্রেগনেন্ট অবস্থায় ভারতে তাজমহল দেখতে এলো, ঠিক আছে, তো তারপরে তার ভারতেই সন্তানটা না জন্ম নিল, তো সে ভারতের নাগরিক হয়ে যাবে? হ্যাঁ, তো পার্লামেন্ট বলছে হ্যাঁ হয়ে যাবে। যাকে মানে ভারতে যে জন্মগ্রহণ করবে সেই ভারতে তো তোমার নাগরিক। তো তারপরে দেখছে তার মানে তাহলে বাংলাদেশি আর পাকিস্তানিরা এটাকে সুযোগ দিচ্ছে। ও তাই, তাহলে তো ভালোই হবে, কারণ তাদের তো বিয়ে শেষ নাই, 2, 4, 5, 8টা, এখানে একটা সেখানে একটা ওখানে একটা সব করে রেখেছে, ঠিক আছে। আর ছেলেরও ঠিক শেষ নেই, এক একজনে 10টা 11টা 12টা 14টা 15টা করে তোমার ছেলে নাম্বারিং করে তো তোমার ডাকছে। 1 নম্বর ঘরে ঢুকেছে, 2 নম্বর ঘরে ঢুকেছে, কেন বাবারই নাম মনে নেই তার ছেলেদের। তো তো সেই জন্য তারা কি করলো, যেমন ধরো মানে আমাদের ভারতবর্ষের যে আইনগুলো বানানো হয়েছে, বানানোর পরে দেখো সবার প্রথম কথা হচ্ছে ভারত এতদিন 200 বছর ব্রিটিশদের শাসনে ঠিক ছিল। আমাদের মানে ভারতের যে সংবিধান রচনা হয়েছে তার 80% বিদেশ থেকে নেওয়া, 80% বিদেশ থেকে নেওয়া। যেমন এই যে বাই বার্থ, এটা কি ইংল্যান্ড থেকে তথ্য নেওয়া হয়েছে। তো এবার এখন কথা হচ্ছে এইটাই 1955 সালের পরে যখন দেখছে যে হ্যাঁ এখানে জন্ম নিলেই সে ভারতীয় সব হয়ে যাচ্ছে, তাহলে তো বাংলাদেশি এবং পাকিস্তানিরা এটা সুযোগ নিয়ে নিচ্ছে। কি বলে বুঝতে পেরেছো? তো ধরো বাংলাদেশ থেকে ভারতে তো অনেকেই আসে, ভালো করে বুঝে, বাংলাদেশ থেকে ভারতে অনেকেই আসে। তো আসার পর সেখানে আবার প্রেমপত্রও চলে, বিয়েও চলে, বিয়ে হয়ে না এখানেই তার সন্তানের জন্ম হয়ে গেল, দিয়ে বাবা ছেড়ে তো পালিয়ে গেল, হ্যাঁ, অবৈধ সন্তান। আর সেই অবৈধ সন্তানগুলো সব ভারতীয় হয়ে গেল। ভারত দায় রেখে দিয়েছে নাকি, হ্যাঁ, তোমার তার করে অবৈধ সন্তানগুলো সব এখানে সব ছেড়ে রেখে যাবে। তো তখন 1955 সালের পরে 1986 সালে বললো এ তো খুব খুব সমস্যা হবে না তো ভাই। হ্যাঁ, তখন 1986 সালে না, তার আগে ছিল কি না বাই বার্থে যে যদি পিতা ভারতীয় হয় তাহলে সে পাবে। এখন 1986 সালে কি হলো না, বললো তাহলে মায়ের কি দোষ করলো, যদি বাবার অনুসারেই একটা সন্তান সিটিজেনশিপ পাবে তাহলে মায়েরা কি দোষ করলো। তো 1986 সালে গিয়ে ওটাকে সংশোধন করা হলো যে বাই বার্থে শুধু বাবার জন্ম ভারতে হলে হবে না, ঠিক আছে, মায়ের জন্ম ভারতে হতে হবে। সেটাকে আবার 2003-এ কি করা হলো না, ভ্যালিড হতে হবে। এই যে দেখো, যখন দেখলো যে ভারতের সংবিধানে আস্তে আস্তে কারেকশন হচ্ছে, সংশোধন হচ্ছে, আর পাকিস্তানিরা বাংলাদেশিরা সেই সুযোগটা বারবার ধরেই নিয়েছে। এখন ধরো একজন আমাদের এখানে হচ্ছে কথা বলছি, বনগাঁ বাংলাদেশের ঠিক বর্ডার, ঠিক আছে, বনগাঁ। তো সেইখানে বনগাঁ বাংলাদেশ থেকে একজন ধরো ছেলে এলো পড়তে কলেজেতে, ঠিক আছে, ছিল স্টুডেন্ট। তো পড়তে এসে ওইখানের একটি মেয়েকে না বিয়ে করলো। তো যেমন মা যদি ভারতীয় হয় তাহলে ছেলেটাও কি হবে না ভারতীয় হবে, তাহলে আমিও সেখানে তো সেটেল হয়ে যাব, ঠিক আছে। তো এসেছিল ছাত্র হয়ে, সে গেল বাবা হয়ে,
হ্যাঁ, তো সেই জায়গাতে কি হলো না, দেখলো যে 2003-তে ওটাকে আবার কারেকশন করা হলো যে ভ্যালিড সিটিজেন হতে হবে, অবৈধভাবে ঢুকলে হবে না, তার ভ্যালিডেশন চাই, তার ভ্যালিড হতে হবে সেটা, বুঝে গেল? তো 1955 সালের পরে 1986-তে করা হলো মাতা পিতা উভয়ই কি করতে হবে, ভারতীয় হতে হবে। আবার 2003-এ শুধু ভারতীয় হলে হবে না, ভ্যালিড পিপিল হতে হবে। কি বলে বুঝতে পেরেছো? যে কেউ এসে 5 বছর আছে, সে এসে বললো আমি জাস্ট এখানে রয়ে যাবো, রয়ে যাবে, তাকে এত সহজ দিয়ে দেওয়া হবে নাকি? তো এরপর হচ্ছে উত্তরাধিকার সূত্রে কিরকম না, 26শে জানুয়ারি 1950 থেকে 10ই ডিসেম্বর 1992 পিতা যদি ভারতের নাগরিক হয় তাহলে, এই যে এটার জায়গায় এটা বলছি যে এখানে ছিল এটা যেমন জন্মসূত্রে, এটা যখন উত্তরাধিকার সূত্রে, উত্তরাধিকার সূত্রে যে কেন বলা হলো যে 1950 থেকে 92 সাল পর্যন্ত যদি তার বাবা ভারতীয় হয়, ঠিক আছে, এরকম তো হয়, দেখবে আমরা অনেকে কি করি, কানাডাতে যায়, কানাডায় সেখানে সিনেমা আছে দেখবি অনেক, কানাডায় গিয়ে কোনো মেয়েকে বিয়ে করলে তাহলে সেখানে তুমি নাগরিকতা পেয়ে যাবে টুক করে, নালা হবে না। তো এরকম ভাবেই এখন কথা হচ্ছে, আমাদের দেশে অনেক ছেলেরাই বাইরে গিয়ে বিদেশের মেয়েকে বিয়ে করেছে, হ্যাঁ কি না? সোনিয়া গান্ধী কোথাকার মেয়ে, কথা ইতালির মেয়ে, তাই তো? সেও তো এসে পেয়ে গেছে নাগরিকতা, শুধু পেয়ে যায়নি, হ্যাঁ, কংগ্রেসের লিডার একবারে, বুঝতে পেরেছ? তো সোনিয়া গান্ধী ইতালির মেয়ে। তো এখন কথা হচ্ছে তাহলে পিতা যদি ভারতের নাগরিক হয় তাহলে তার ছেলেও ভারতের নাগরিক হবে, বুঝতে পারছো? তো এইভাবে 1992 সাল, তখন এবারে দেখা হলো 1992 সালে একজন মহিলা সুপ্রিম কোর্টে কেস করে দিল, ঠিক আছে, যে পিতা ভারতের নাগরিক হলে তার ছেলে হবে, তাহলে মা ভারতের যে নাগরিক হলে হবে না। যেমন আমাদের একজন টেনিস প্লেয়ার, কি নাম, সানিয়া মির্জা, কাকে বিয়ে করেছে, পাকিস্তানে, কি নামটা জানো? হ্যাঁ, শোয়েব আক্তার, না শোয়েব আক্তার নয়, শোয়েব মালিক। তো সানিয়া মির্জা বিয়ে করেছে কাকে, শোয়েব মালিককে। তো সানিয়া মির্জা এখনো ভারতের হচ্ছে কি সিটিজেনশিপ ছাড়েনি সে, তো তাহলে সানিয়া মির্জার যে সন্তানটি হয়েছে কোথা হবে নাগরিক? সেই যদি বলে পাকিস্তান যাব না, সেই যদি বলে পাকিস্তান যাব না, তাহলে কি হবে, তাই তো? তখন 1992 সালে ওটাকে আবার কারেকশন করা হয়েছে, এ না 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 বাবা, মাও যদি ভারতীয় হয় তাহলে তার ছেলেও নাগরিকতা পাবে। তখন কি করা হলো না, যে 1992 সালে এটাকে কারেকশন করা হলো যে পিতা মাতা উভয় মধ্যে যে কেউ যদি ভারতীয় হয় তাহলে তার ছেলেটাও কি না ভারতীয় নাগরিক হবে। ক্লিয়ার, বুঝে গেল? এরপর আসে পঞ্জীকরণ দ্বারা বা বাই রেজিস্ট্রেশন, মানে যেটাকে বলা হয় ফর্ম ফিল আপ দ্বারা। তো তুমি ভারতে আছো, ঠিক আছে, তো তুমি এসে ঘুরতে এসছো, এসে দেখলে ও বাহ ভারতের খুব প্রকৃতি খুব সুন্দর, তো হ্যাঁ বেশ ভালোই তোমার লাগলো, আমি রয়ে যাবো, সরকারের কাছে বলে একটা ফর্ম দাও, ফর্মটা ফিল আপ করে দিয়েছি না, তোমাকে মিনিমাম 7 বছর থাকতে হবে এখানে। আগে ছিল 5 বছর, আগে ছিল 5 বছর, সেটাকে পরে বাড়ানো হয়েছে, 7 বছর করা হয়েছে, ঠিক আছে, সেটা পরে 7 বছর ঠিক করা হয়েছে, কারণ 5 বছরে ধরো একটা কেউ কলেজে আসছে ঠিক পড়তে, ঠিক আছে, তো তার তো কোর্স শেষ করতে করতেই কি হয় না 5 বছর হয়ে যাবে, তো তার বলে সে 5 বছর হয়ে গেল, সে ফর্ম ফিল আপ করে দিল, সে ভারতে হয়ে যাবে না, তাকে মিনিমাম 7 বছর ভারতে থাকতে হবে এবং তারপর ফর্ম ফিল আপ করে তখন ভারতীয় সে নাগরিকত্ব গ্রহণ করতে পারবে। ক্লিয়ার, বোঝা গেছে না যায়নি? এরপরে হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া দ্বারা, মানে বাই ন্যাচারালাইজেশন, কি না যদি কেউ 12 বছর ধরে ভারতে বসবাস করে, অবৈধ নয় কিন্তু, আবার বলছি, যদি কেউ ভারতে 12 বছর ধরে বসবাস করে তারা ভারতীয় নাগরিকত্ব পাবে। ক্লিয়ার, অবৈধ নয়, কারণ অবৈধভাবে অনেকে ঢুকছে, পশ্চিমবঙ্গে তো অবৈধ শেষ নাই, মানে পশ্চিমবঙ্গটা অবস্থা কোন জায়গায় যাবে আমি নিজেও আর আন্দাজ করতে পারছি না। ওকে, তারপরে হচ্ছে কোন ভূখণ্ড যদি অধিগ্রহণ করে ভারত, এই যে দেখো সংবিধান ওরা এইগুলোই ঠিক বানিয়েছে, এগুলো তো আর কোনো বাইরে থেকে দেওয়া হয়নি, হ্যাঁ, যে যদি আমরা কখনো সুযোগ পাই কারো ভূখণ্ড যদি দখল করে নিতে ঠিক পারি সেটা আমাদের হয়ে যাবে, সেটা আগের
1 থেকে 4 আমি বলেছিলাম, ঠিক আছে? ঠিক সেরকমই আবার এখানেও যখন দখল করা হবে তাদের জনগণগুলো কি হবে, সেই জন্য সংবিধানে আর একটা জায়গায় হচ্ছে অ্যাড করা হলো যে কি না, যদি কোনো অধিগ্রহণ করা হয় তাদের অধিবাসীরাও ভারতীয় নাগরিকত্ব পাবে। যেমন সিকিম 1975 সালে এটা ভারতের কোনো অংশ ছিল না, 1975 সালে ভারতের সঙ্গে যুক্ত হয়, যদি এটা আমরা অধিগ্রহণ করিনি, ওরা নিজেদের ইচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছিল। তো তাহলে সিকিমের যারা জনগণ তারা কি হলো, একদম ডিরেক্টলি ভারতীয় নাগরিকত্ব পেল তারা। এই কন্ডিশনগুলো বোঝা গেল। তাহলে 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্টকে কি করা হয়েছে না, ওই সময় পার্লামেন্টের হাতে তোমার দেওয়া হয়, পার্লামেন্ট অ্যাক্ট বানিয়েছে, কিন্তু এবারে কোনো কোনো সময় দেখলো তাদের ভুল হয়েছে, ঠিক আছে? দেখো আমি আগেই যেটা বলছিলাম যে ব্রিটিশ সরকারের হাতে 200 বছর তোমার শাসন ছিল, তো থরি কেউ সঙ্গে সঙ্গে তাকে দায়িত্ব ঠিক দিলে সে কি একজন সায়েন্টিস্ট হয়ে যাবে করে? নিশ্চয়ই তো নয়। তো ভুল ত্রুটি হয়, তো এরকম সে ভুল ত্রুটিগুলো আমাদের ভারতে কি বারবার কারেকশন হয়েছে। খুব ভালো করে বুঝে আবার বলছি, আমাদের ভারতের সংবিধান বহুবার কারেকশন করা হয়েছে, সংশোধন করা হয়েছে। তো এই ভুল ত্রুটিগুলো তোমার জন্য, কারণ 1950-এ যা অবস্থা ছিল আজকে তো নিশ্চয় নয়। তো এই ভুল ত্রুটিগুলো কারেকশনের জন্য টোটাল 1955 পর থেকে এতবার কারেকশন হয়েছে। একবার 57-তে হয়েছে, একবার 60-এ হয়েছে, একবার 85, 86টা সব থেকে ইম্পর্টেন্ট, তারপর 92টাও সব থেকে ভেরি ইম্পর্টেন্ট, আর 2003টা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওটা এই 86, 92 আর 2003, এই 3টে সংশোধনী আইন সব থেকে ছিল ইম্পর্টেন্ট, যেটা অনেকটা চেঞ্জেস হয়েছিল, ঠিক আছে? বাকিগুলো সব হয়েছে টুকটাক ছোটখাটো যেটা করা হয়েছে, ওটা এতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যেটা এই 3টে সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? বোঝা গেল?